আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শামীম লস্কর, প্রভাষক বিভাগীয় প্রধান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ। তো আজ আমি শহীদ পুলিশ স্মৃতি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, বিকজ সামনে যে তোমাদের পরীক্ষা রয়েছে সে পরীক্ষাতে তোমরা এই বিষয়গুলো ভিতর থেকে আলোচনার ভিতর থেকে অনেকগুলো বিষয় পাবে। তো আশা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনার মূল প্রসঙ্গে আমি চলে যাব। আজ গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসায়ের, পার্টনারশিপ বিজনেসের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিভিন্ন সম্পর্ক। আজ আমি তোমাদের আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের সুবিধা অসুবিধা, এবং এই সুবিধা অসুবিধার সাথে আমি অংশীদারি ব্যবসা কেমন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব সে বিষয়গুলোর মধ্যে যে টপিকসগুলো পড়াবো, সবাই বই বের করো। বইয়ের পেজ নম্বর একটু দেখে নাও। এখানে 131 থেকে 133 পৃষ্ঠা পর্যন্ত পার্ট 3 তোমাদের বইয়ে দেওয়া আছে। যে টপিকসগুলো আজ আমি আলোচনা করব এখানে একটু তোমরা খেয়াল করো। অংশীদারি ব্যবসা বা সংগঠনের সুবিধা, অ্যাডভান্টেজেস অফ পার্টনারশিপ বিজনেস। অংশীদারি ব্যবসায়ের অসুবিধা অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টনারশিপ বিজনেস। দেন অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। ইতিপূর্বে তোমরা অংশীদারদের প্রকারভেদ সম্পর্কে কিছু হালকা জেনেছিলে, এখন অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদটা সম্পর্কে জানবে। তো এই মূলত এই তিনটা গুরুত্বপূর্ণ টপিকস আমি তোমাদের আজ আলোচনা করব। আশা করি সে পর্যন্ত আমার সাথেই থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনার মূল প্রসঙ্গে আসা যাক। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই লেকচারগুলোর মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেখান থেকেই কিন্তু পরীক্ষাতে আসবে। ইতিপূর্বের আজকে তোমাদের আগে যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষাতে এটা তোমরা খেয়াল করতে পারছো। তো সবাই বই বের করো। অংশীদারি ব্যবসায়ের সুবিধা। অংশীদারি ব্যবসা কাকে বলে এটা তোমরা জানো। দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে 1932 সালের আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। এই অংশীদারি ব্যবসায়ের কতিপয় সুবিধা রয়েছে। সুবিধাগুলো এখন আমি আলোচনা করব। তোমরা 131 পৃষ্ঠা বের করো। আমিও বইটা বের করি। অংশীদারি ব্যবসায়ের সুবিধা। তো প্রত্যেকটা ব্যবসায়েরই কিন্তু একটা সুবিধা আছে, অংশীদারি ব্যবসায়েরও তার ব্যতিক্রম নয়, তোমরা জানো। তো এই অংশীদারি ব্যবসায়ের সুবিধা বলতে গেলে প্রথম যে বিষয়টা বলবো সেটা হলো সহজ গঠন, ইজি ফরমেশন। অর্থাৎ সহজ গঠনটা বলা হয়েছে এই কারণেই, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে তোমাকে বিভিন্ন আইনগত জটিলতার মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা নিয়মকানুন পালন করে এই ব্যবসা অনুমোদন লাভ করতে হয়। বাট অংশীদারি ব্যবসা করতে গেলে তুলনামূলক যৌথ মূলধনী বা কোম্পানি ব্যবসা, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড থেকে এই ব্যবসা গঠন করা সহজ। এটা একটা অন্যতম সুবিধা, কারণ এতে কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। শুধু সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া হয়। আর যে কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি 2 বা ততোধিক অর্থাৎ 2 থেকে 20 জন ব্যাংকিং যদি অংশীদারি করে, সেক্ষেত্রে 10 জন ব্যক্তি যে কোনো সময় লিখিত বা মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়ে এই কারবার গঠন করতে পারে। তো এটা হচ্ছে যে বিষয়, এই জন্য বলা হয়েছে যে সহজ গঠন অংশীদারি ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। দ্বিতীয়টা হচ্ছে যে সহজ গঠন প্রণালী, স্বল্প পুঁজিতেও কিন্তু এটা গঠন করা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে অধিক মূলধন। কেন বলা হয়েছে অধিক মূলধন? তোমরা জানো এই কারবার গঠন করতে গেলে আমাদের মূলধন প্রয়োজন, যে কারবারই। তুমি যদি এক মালিকানা ব্যবসাটা স্থাপন করো, সেক্ষেত্রে তোমার একার যতটুকু পুঁজি আছে তাই নিয়ে তুমি এই ব্যবসাটা পরিচালনা করতে পারো। বাট এই ব্যবসাটা যদি হয়
অংশীদারি, তাহলে একাধিক অংশীদার এখানে মূলধন সরবরাহ করবে। ফলে বেশি মূলধন সংগ্রহ করা যেমন সহজ হবে, তেমনি নতুন অংশীদার নিয়েও মূলধনের পরিমাণ বাড়ানো যাবে। এছাড়া ব্যবসায়িক প্রয়োজনে পরিচিত লোকজনের মধ্য থেকেও ঋণ নিয়েও অতিরিক্ত মূলধনের যোগান দেওয়ার সুযোগ রয়েছে এই অংশীদারি ব্যবসায়। সুতরাং অধিক মূলধন একথা আমরা এখানে বলতে পারি। যৌথ প্রচেষ্টার সুফল, এটা কেন বলা হয়েছে? কারণ অ্যাডভান্টেজ অফ জয়েন্ট ইফেক্ট। কারণ এক মালিকানা ব্যবসা মালিক একজন, কিন্তু অংশীদারি ব্যবসা হলে যৌথ প্রচেষ্টা কেন বলা হয়েছে? কারণ এই ব্যবসাটা করতে গেলে একাধিক সদস্য হয়, যৌথ প্রচেষ্টার সুফল অর্জন করা যায়। কারণ একটা কথা আছে, তোমরা জানো, একতায় বল অথবা 10-এর লাঠি 1-এর বোঝা। সেক্ষেত্রে সকলেই দলবদ্ধভাবে ব্যবসায় সফলতা অর্জনের জন্য কাজ করে বিধায় দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করা যেমন সহজ হয়, তেমনি অধিক সুফল অর্জন করাও এখানে সুবিধা রয়েছে। এরপরে দেখো আয়কর সুবিধা, ট্যাক্স ফ্যাসিলিটিস যেটা রয়েছে। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক নিজে যা ইনকাম করবে সব কিছু দেবে। অংশীদারি ব্যবসা আয়কর ও অন্যান্য কর প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে থাকে। অনেক সময় অংশীদারি অনুন্নত বা স্বল্প উন্নত এলাকায় যদি কেউ অংশীদারি ব্যবসাটা প্রতিষ্ঠা করে, সেক্ষেত্রে সরকার এখানে কর রেয়াত দিয়ে থাকে। 1 বছর 2 বছর এখান থেকে সরকারকে ট্যাক্স দিতে হবে না, এই মর্মে একটা প্রদাননা দিয়ে থাকে। ঠিক এ ব্যবসার ক্ষেত্রেও এরকম। এখানে বিশেষ সুবিধা বলতে প্রতিষ্ঠানের এরূপ ব্যবসায়ের কম কর দিতে হয়। সকল অংশীদারি তাদের ব্যক্তিগত আয়ের উপর কর দিলেই তাদের পার্টনার হিসেবে এই অংশীদারি ব্যবসায়ের অর্জিত মুনাফা থেকে তাদের ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়ে না। এটা একটা অংশীদারি ব্যবসা করার জন্য একটা সুবিধা বলা যেতে পারে। তারপর দেখো সম্মিলিত সিদ্ধান্ত কেন বলা হয়েছে? আমি আগেই বলেছি সম্মিলিত সিদ্ধান্ত, কারণ এখানে যেহেতু অংশীদার বেশি, লোকবল বেশি, শুধু এটা দক্ষতার সাথে পরিচালনাই সম্ভব নয়, এটা সম্ভব হয় আরও এখানে বিভিন্ন বিষয়ে চুক্তি মোতাবেক সকলে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে এবং দ্রুত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সকলের ইতিবাচক মতামতের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে একক ব্যক্তি এখানে আবেগ বা সীমাবদ্ধতা দূর করে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা সহজ হয়, যদিও এটা একটা দীর্ঘায়িত ব্যাপার। তারপর দেখো দক্ষ পরিচালনা, ইফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন। বিকজ এই ব্যবসায়ের বিভিন্ন দক্ষ ব্যক্তির সমাবেশ ঘটে, এটা বলার অপেক্ষা রাখে না। এক মালিকানা বা অন্য ব্যবসা থাকলেও সব মালিক যেহেতু সরাসরি এখানে মনোনিবেশের সুযোগ নেই, সুতরাং এই ব্যবসার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে তারা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার সাহায্যে ব্যবসা পরিচালনা করে থাকে। ফলে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতার সমন্বয়ে প্রতিষ্ঠান বা তাদের উন্নতি দ্রুত ত্বরান্বিত হয়ে থাকে। এটা একটা অন্যতম সুবিধা। ফ্রি ফ্রম লিগাল ফর্মালিটিস কেন বলা হয়েছে? কারণ এই ব্যবসাটা গঠন করতে গেলে যৌথ মূলধনী বা কোম্পানি ব্যবসার মতো তেমন আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। তাই এ ব্যবসার যেহেতু কোনো আইনানুগ বা অন্যান্য ঝামেলা তুলনামূলক কম, তাই ঝামেলার বাইরে থেকেই সহজে এই ব্যবসা পরিচালনা করা যায়, এজন্য আইনগত ঝামেলামুক্ত বলা হয়েছে। অসীম দায়ের পরোক্ষ সুবিধা, ইনডাইরেক্ট ফ্যাসিলিটিস অফ আনলিমিটেড লাইবিলিটি, অর্থাৎ ব্যক্তি বা ব্যক্তিবর্গের দায়ের মাত্রা বুঝে যদি সে সতর্ক হয়ে চলে, তাহলে সুবিধা তাকেই অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলা হয়। অর্থাৎ আরেকটু সহজ করে বলি, যদি কেউ দায়ের মাত্রা বুঝে সতর্ক হয়ে চলার যে সুবিধা, তাকেই অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলা হয়। সে যতটুকু টাকা দিবে ততটুকু তার দায়ভার বহন করবে, এর অতিরিক্ত টাকা সে দিবে না। এজন্য যে এক মালিকানা ব্যবসা যতটুকু লস হয় ততটুক 131 পৃষ্ঠায় আছে, তোমরা 130 পৃষ্ঠায় বইয়ের ওইটা খেয়াল করে দেখো। আমি পয়েন্ট যেগুলো বলবো তোমরা লিখবে, পাশাপাশি অতিরিক্ত পয়েন্ট তোমাদের বইয়েও পাবে, সেগুলো আমি আলোচনা করব। তোমরা পয়েন্টগুলো ভালো করে বুঝে নাও। সুতরাং অংশীদারি দায় অসীম হওয়ার ফলে সকলে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা চেষ্টা করে। পক্ষান্তরে তৃতীয় পক্ষ এরূপ দায়ের সুবাদে ঋণ বা ঋণ প্রদানে আগ্রহী থাকে। তাহলে এটা একটা পরোক্ষ দায়ের সুবিধাটা রয়েছে। ঝুঁকি বন্টন, শেয়ার ইন রিস্ক কেন বলা হয়েছে? এ ব্যবসায়
উল্লেখিত শর্ত অনুযায়ী বা সমহারে বা মূলধন অনুপাতে ব্যবসায়ের ঝুঁকি বা ক্ষতি, লাভ লোকসান যাই হোক, এটা বন্টনের একটা নিয়ম আগেই চুক্তিবদ্ধভাবে থাকে। সে অনুযায়ী এই ঝুঁকি একার উপরে এসে এক মালিকানা ব্যবসার মতো বর্তায় না, আর সেজন্য এ ব্যবসায়ের ঝুঁকির পরিমাণ কম থাকে। এছাড়া অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবে, আমি যেগুলো বলবো তোমরা নোট ডাউন করো, সেগুলো হচ্ছে যে গণতন্ত্রের অনুশীলন, প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, বিকজ অংশীদারি ব্যবসায় সব সদস্যদের স্বার্থ এক ও অভিন্ন। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সব অংশীদারের মতামত প্রকাশের অধিকার কিন্তু তাদের রয়েছে। আর তাই তারা মতামত, যেহেতু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, তাই সিদ্ধান্ত দলগতভাবে নেওয়া হয়ে থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করা হয়। এরপরে দলবদ্ধ প্রচেষ্টা, এটা বলা হয়েছে। ঝুঁকি বন্টন, এটাও বলা হয়েছে। পরিচালনাগত স্বাধীনতা, এটা একটু বলতে হবে, কারণ ফ্রিডম ইন অপারেশন, সমবায় ও যৌথ মূলধনী ব্যবসায়ের মতো অংশীদারি ব্যবসায়ের হিসাব প্রতিবেদন আকারে বাধ্যতামূলক দাখিল করতে হয় না এখানে পরিচালক, কারণ আইনে যে 1932 সালের অংশীদারি আইনের যে 4 ধারায় বলা হয়েছে, সকলের দ্বারা, সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কটাকে অংশীদারি সম্পর্ক এবং ব্যবসাটাকে অংশীদারি ব্যবসা বলা হয়। সুতরাং এ সংজ্ঞা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের পরিচালনাগত একটা স্বাধীনতা রয়েছে, কারণ সবার মধ্য থেকে একজনকে মনোনীত করে তাকে আমরা পরিচালনার দায়ভার দিয়ে থাকি। সুতরাং এক্ষেত্রে কিন্তু একটা রেসপন্সিবিলিটি বা একটা সুবিধা এখানে উল্লেখ করা যেতে পারে। পরিচালনা স্বাধীনতা, জনসংযোগের সুযোগ রয়েছে। কেন রয়েছে? কারণ এখানে মালিক বেশি থাকায় লোকজনের সাথে যোগাযোগ বেশি থাকে, আর এতে সহজেই সরাসরি ক্রেতাদের সাথে, ডিপার্টমেন্টাল স্টোর হোক বা বড় বড় বিপণী হোক, সেখানে মালিক যদি নিজে কাজ করে থাকে বিভিন্নভাবে, তাহলে ক্রেতা বা ভোক্তাদের সাথে সরাসরি একটা সম্পর্ক গড়ে ওঠে এবং তারা তাদের পণ্য বা প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে। এক্ষেত্রে তারা তাদের প্রোডাক্ট বিক্রির জন্য বিক্রয়কর্তার যে গুণাবলী বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো এখানে প্রয়োগ করে। তো এটাও একটা অন্যতম সুবিধা। নমনীয়তার সুযোগ, লাস্টে যেটা বলা হয়েছে, পয়েন্টগুলো তোমরা লিখবে। নমনীয়তার সুযোগ, লাস্টে যে পয়েন্ট, স্কোপ অফ ফ্লেক্সিবিলিটি, সীমিত সংখ্যক অংশীদার, পারস্পরিক সুসম্পর্ক, প্রত্যক্ষ যোগাযোগের ফলে অংশীদারি ব্যবসায় সহজেই পরিবর্তন করা যায়। কেন বলা হয়েছে? সদস্য সংখ্যা সীমিত, কারণ পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে হলে এখানে প্রাইভেট লিমিটেড হলে 2 থেকে 50 জন, পাবলিক লিমিটেড হলে 7 থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সেক্ষেত্রে ওই ব্যবসায়ের তুলনায় এখানে অংশীদারি ব্যবসায় 2 থেকে 20 জন বা 2 থেকে 10 জনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর সে কারণেই এই ব্যবসা কি করতে পারে? সদস্য সংখ্যা কম হয়, যে কোনো সিদ্ধান্ত সুসম্পর্ক স্থাপনের সাথে যোগাযোগের ফলে অংশীদারি ব্যবসায়ীরা সহজেই প্রয়োজনীয় পরিবর্তন করে যেখানে যে কোনো ব্যবসায়ী সুযোগ লাভ করতে পারে। এটা গেল অংশীদারি ব্যবসায়ের সুবিধা। এখন আমরা কি করব? অংশীদারি সংগঠন বা ব্যবসায়ের অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ অফ পার্টনারশিপ বিজনেস, এটা বের করো। দেখো তোমাদের বইয়ে অংশীদারি ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতা, এখানে অসুবিধা আর সীমাবদ্ধতা একই কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি লিখেছি অসুবিধা, এখানে সীমাবদ্ধতা লিখলেও ভুল হবে না। তোমরা এখানে সীমাবদ্ধতাও লিখতে পারো, ঠিক আছে? তো সীমাবদ্ধতা সীমাবদ্ধতা এটা লিখলেও কোনো সমস্যা হবে না। সীমাবদ্ধতা বানানটা রস্বীকার দীর্ঘিকার নো ফ্যাক্ট, তারপর আমি দন্তেশ্বয় দীর্ঘি দিয়ে দিলাম, সীমাবদ্ধতা, ঠিক আছে? তো সীমাবদ্ধতা হতে পারে, এটা আছে তোমাদের বইয়ে। দেখো সীমাবদ্ধতা 132 পৃষ্ঠায় রয়েছে, এটা তোমরা বের করো। তো এটা বের করতে যে তোমরা তোমাদের বইয়ের 132 পৃষ্ঠা বের করবে। বই বের করো, আমিও করি, ঠিক আছে? এখন দেখো অংশীদারি ব্যবসায়ের অসুবিধা বা সীমাবদ্ধতা। প্রত্যেকটা ব্যবসায়েরই কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা দুটো মিলেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠিত, আর এটারও কিন্তু কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো এখন আমি তোমাদের আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত দেখো। প্রথম যে অসুবিধার কথা বলা হয়েছে, অসীম দায়।
লিমিটেড অসীম দায়, আনলিমিটেড লাইবিলিটি, এটা একটা বিশাল সমস্যা অংশীদারি ব্যবসায়ের জন্য। বিকজ অংশীদারি ব্যবসায়ের অসীম দায় বলতে এর সদস্যদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার দ্বারাই শুধু সীমাবদ্ধ নয়। এ ব্যবসায়ের অন্যতম প্রধান অসুবিধা হলো অসীম দায়। কারণ এ ব্যবসা করতে যে প্রত্যেক অংশীদার ব্যক্তিগত সম্মিলিতভাবে দায়ী থাকে। কেন? কারণ যে কারণে একজন অংশীদারের দায়ের কারণে অন্য সকল অংশীদার সমুদায় সম্পত্তি দায়গ্রস্ত হয়ে পড়তে পারে। ফলে অনেকে এ ধরনের ব্যবসা গঠন করতে আগ্রহ দেখায় না, কারণ এটা আলাদাভাবে সব দেনার জন্য সবাই আলাদাভাবে দায়ী থাকে যদি কেউ একজন অংশীদার নিজেই ভুল করে থাকে। এই জন্য আনলিমিটেড লাইবিলিটি অর্থাৎ অসীমদের একটা যে সমস্যা এ কারবারে লক্ষ্য করা যায়। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে অদক্ষ ব্যবস্থাপনা। এই পয়েন্টগুলো তোমরা ফাইন্ড আউট করে লিখবে। আমি তোমাদের আরও কিছু অতিরিক্ত পয়েন্ট বলবো। অদক্ষ ব্যবস্থাপনা, ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্ট কেন বলা হয়েছে? প্রত্যেক অংশীদারি ব্যবসা পরিচালনা অংশগ্রহণের সুযোগ থাকায় অনেক সময় কি করে, অদক্ষ এবং অযোগ্য লোক পরিচালনার সুযোগ পায়। এক্ষেত্রে অংশীদারদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা, অযাচিত হস্তক্ষেপ, ত্বরান্বিত সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা হয়। এ সমস্ত কারণে ব্যবস্থাপনা প্রায়ই অদক্ষভাবে পরিচালিত হতে দেখা যায়। সুতরাং অদক্ষ ব্যবস্থাপনা এখানে একটা সুযোগ রয়েছে। 3 নম্বর দেখো, মূলধনের সীমাবদ্ধতা, লিমিটেশন অফ ক্যাপিটাল, অর্থাৎ টাকা পয়সার সমস্যা। অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা সীমাবদ্ধ হওয়ার ফলে এর মূলধনও সীমাবদ্ধতা রয়েছে। পাবলিক লিমিটেড কোম্পানির যেমন শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে বা ঋণপত্র ইস্যু করতে পারে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু সে ধরনের সুযোগ নাই। তাই অনেক সময় বৃহদায়তন প্রতিষ্ঠান স্থাপন করা এই ব্যবসার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ফলে বৃহদায়তন উৎপাদন এই ব্যবসায়ের জন্য সেই সুবিধা থেকে এরা বঞ্চিত হয়ে থাকে। পরিচালনায় জটিলতা কেন বলা হয়েছে? পরিচালনায় জটিলতা, অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লিয়েন্সিটি কেন বলা হয়েছে? কারণ এই ব্যবসা পরিচালনা করতে যেয়ে অনেক সময় খেয়াল করা হয় যে চুক্তি অনুযায়ী সকল অংশীদারি পরিচালনার অধিকার রাখে। আর সে কারণে ব্যবসায় সাধারণ মানের থাকলে অনেকে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী হয় না। কিন্তু ব্যবসা ভালো অবস্থায় থাকলে অনেকে অযোগ্য অংশীদার বা অধিকার প্রয়োগে ক্ষমতা ফলাতে এগিয়ে আসে। সেক্ষেত্রে এরূপ ব্যবসা পরিচালনায় হযররলব অর্থাৎ জটিলতা সৃষ্টি হতে দেখা যায়। এটা একটা সমস্যা। মালিকানা হস্তান্তরের সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, মালিকানা হস্তান্তরের অসুবিধা বলতে এরূপ ব্যবসায় মালিকানা অবাধে হস্তান্তর করা যায় না। যেমন পাবলিক লিমিটেড কোম্পানি তাদের ক্রয়কৃত শেয়ার ইচ্ছা করেই এখান থেকে অন্যখানে শেয়ার বিক্রি করতে পারে শেয়ার বাজারের মাধ্যমে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা নেই। সুতরাং অনেকেই ব্যবসা করতে এই কারণেই উৎসাহিত হয় না। ফলে অনেক সময় অবসর গ্রহণের ইচ্ছুক অংশীদারকে অনেকে বিড়ম্বনা পোহাতে হয়। স্থায়িত্বের অভাব, ল্যাক অফ স্ট্যাবিলিটি। তোমরা জানো যে অংশীদারি কারবার অনেক সময় নির্দিষ্ট উদ্দেশ্যের ভিত্তিতে, নির্দিষ্ট সময়ের ভিত্তিতে, তারপরে সদস্যদের ইচ্ছার ভিত্তিতে অংশীদারি কারবার গঠন হয়ে থাকে। ইচ্ছাটা পূরণ হলেই দেখা যাচ্ছে যে ওই ব্যবসা চালিয়ে গেলেও বিভিন্ন প্রফিট বা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরেও অনেক সময় এই ব্যবসা তারা স্থায়ীভাবে পরিচালনা করতে চায় না। তাই এই ব্যবসায়ের একটা বড় অসুবিধা হলো স্থায়িত্বের অভাব। তাই যে কোনো কারণে কোনো অংশীদারি যদি মারা যায়, পাগল বা দেউলিয়া হয়ে যায়, তো বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করে, সেক্ষেত্রে এই কারবারের অস্তিত্ব বিলীন হয়ে যায়। পারস্পরিক সদিশ্বাসের অভাব, ল্যাক অফ মিউচুয়াল ট্রাস্ট। এ ব্যবসায়ের পারস্পরিক সদ্বিশ্বাসের যে অভাবটা পরিলক্ষিত হয় এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এ ব্যবসায়ের আইন অনুযায়ী বলা হয়েছে সকলের পক্ষ থেকে একজন পরিচালনার ভার অর্জন করবে। কিন্তু যে পরিচালনার ভার অর্পণ করা হবে যার উপর, অনেক সময় তাকে সবাই মেনে নিতে চায় না। এ কারণেই এ ব্যবসা মুখ থুবড়ে মাঝখানে এসে মুখ থুবড়ে পড়ে যায়। কার্যত বাস্তবে দেখা যায় বিভিন্ন কারণে অংশীদারদের মধ্যে আস্থা, বিশ্বাস হ্রাস পায়। ফলে তেমন সুফল এ প্রতিষ্ঠান লাভ করতে পারে না। স্বাধীন সত্তার অভাব। এ পয়েন্টটা বলার আরেকটা কারণ হলো
এই ব্যবসায়ের যেহেতু সকলের পক্ষে একজন প্রতিনিধি হিসাবে কাজ করে, তাই অন্যান্য অংশীদার ইচ্ছা করলে তার হিসাব দেখা, সেটা তদারকি করা করতে পারে। আর এই কারণে স্বাধীন সত্তা বলতে মালিকের সত্তা থেকে ব্যবসার সত্তা অস্তিত্বের ভিন্নতাকে বোঝায়। এই ব্যবসায়ের কত যেহেতু আইন অনুযায়ী গঠিত লিখিত কোনো ডকুমেন্ট থাকে না, তাই এটা পৃথক কোনো স্বাধীন অস্তিত্ব এখানে লক্ষ্য করা যায় না। আর এই কারণেই অংশীদারি ব্যবসায় পৃথক স্বাধীন সত্তা না থাকায় নিজ নামে পরিচিত বা পরিচালিত হতে পারে না, ফলে অনেকে এই ব্যবসা করতে আগ্রহী হয় না। এর পরবর্তীতে যে সমস্যাটা বলবো এগুলো তোমরা নোট ডাউন করতে পারো, যেগুলো দেখলে এগুলো তো স্ক্রিনে দেখলেই, আর যেগুলো নাই সেটা দেখবে। গোপনীয়তা প্রকাশ, ডিসক্লোজ অফ সিক্রেসি। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোনো অংশীদার নিজ স্বার্থে বা অসতর্কতাবশত ব্যবসায়ের গোপন বিষয় প্রকাশ করে দেয়। এতে গুরুত্বপূর্ণ তথ্য প্রতিযোগীদের কাছে চলে যায়, ফলে ব্যবসায়ের অনেক টেন্ডার সহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এরা সফলকাম হতে পারে না। ব্যবসা আশানুরূপ কি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। দায়িত্ব এড়ানোর প্রবণতা, এক্ষেত্রে অনেক সময় কোনো অংশীদারি নিজ স্বার্থে অসতর্কতাবশত ব্যবসায়ের গোপন বিষয় প্রকাশ করে দিলেই এ ধরনের সমস্যা ঘটে থাকে। এর পরবর্তীতে আমি যেটা বলবো, দায়িত্ব এড়ানোর প্রবণতা। যেহেতু সকলের পক্ষে একজনের দায়িত্ব দেওয়া হয়, যৌথ দায়িত্বের কারণে কখনো কখনো অংশীদার দায়িত্ব পালনে অনীহা দেখায়। এক্ষেত্রে অন্যের উপর দোষ চাপানোর প্রবণতা যেমন লক্ষ্য পায়, তেমনি ঝুঁকিপূর্ণ কাজ সঠিকভাবে করা অসম্ভব হয়ে পড়ে। সিদ্ধান্ত নিতে বিলম্ব, ডিলে ইন ডিসিশন মেকিং। সব অংশীদারের মত অনুযায়ী অংশীদারি ব্যবসা পরিচালনা করতে হয়, এই জন্য এরূপ ব্যবসায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। এতে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা সম্ভব হয় না, ফলে অনেক ব্যবসায়ী সুযোগ হাতছাড়া হয়ে যায়। পৃথক সত্তার অভাব, এটা ল্যাক অফ সেপারেট এন্টিটি কেন বলা হয়েছে? এই ব্যবসায়ের আইনগত সৃষ্টি নয় বলে পৃথক কোনো সত্তা নেই। ব্যবসায়ী নিজ নামে কোনো লেনদেন বা চুক্তি সম্পাদন করতে পারে না, সেক্ষেত্রে অংশীদারদের নামে লেনদেন এবং চুক্তি সম্পাদন করতে হয়, ফলে এই ব্যবসা ক্রেতার আস্থা বা সৃষ্টি দুটোই হারায় থাকে। মালিকানা হস্তান্তরে বাধা, এটা আমি আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝলে যে কিছু কারবারের প্রত্যেকটা ব্যবসায়েরই কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা থাকবে, এটা তোমরা জানো। আর এই জানার কারণেই তোমরা এই বিষয়গুলো জানবে যে প্রত্যেকটা ব্যবসায়ের যেমন কিছু সুবিধা আছে তেমন অসুবিধা আছে। অসুবিধাগুলো ওভারকাম করে যদি সামনের দিকে যাওয়া যায় তাহলে ব্যবসা সফলতার মুখ দেখে। এখন আমরা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদটা দেখব। তোমরা সবাই বই বের করো, 133 পৃষ্ঠা তোমাদের বই। দেখো একটা সুন্দর ছক দেওয়া আছে, আমিও বইটা বের করে তোমাদের দেখাই। অংশীদারি ব্যবসায়ের একটা সুন্দর ছক দেওয়া আছে। ছকে দেখো অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। তোমরা ছকটা একটু খেয়াল করো, তোমাদের বই বের করো 133 পৃষ্ঠায়। আমি বইয়ে দেখি যে কোথায় দেওয়া আছে। তো প্রথম যে পয়েন্টটা তোমাদের অংশীদারি ব্যবসায়ের যে কয়েকটা পয়েন্ট আছে, অংশীদারদের প্রকারভেদ, অংশীদারের প্রকারভেদ। এবার অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদের মধ্যে প্রথম যে ব্যবসাটা আছে সেটা হচ্ছে সাধারণ অংশীদার, সীমাবদ্ধ অংশীদার। তোমরা জানো সাধারণ অংশীদার, সীমাবদ্ধ অংশীদার, এই যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ। অংশীদারি ব্যবসার প্রকারভেদের মধ্যে সাধারণ অংশীদার হলো দুই ধরনের, একটা হচ্ছে যে নির্দিষ্ট বা বিশেষ অংশীদার, আর একটা হচ্ছে যে ঐচ্ছিক অংশীদার। তোমাদের বইয়েও এইটা দেওয়া আছে, এখানে আমি জানি না দেখাইতে পারবো কি না তোমাদের বইয়ের এটাতে, তোমরা একটু খেয়াল করো। সবটা একটু খেয়াল করো। হ্যাঁ, অংশীদারি সাধারণ অংশীদার, সীমিত বা সীমাবদ্ধ অংশীদার। ঠিক আছে, সাধারণ অংশীদার হলো দুই ধরনের, নির্দিষ্ট বা বিশেষ অংশীদার, আর একটা হচ্ছে যে ঐচ্ছিক অংশীদার। আর সীমিত অংশীদারের অস্তিত্ব আমাদের দেশে নাই। এখন নির্দিষ্ট বা বিশেষ যে অংশীদার রয়েছে, এই অংশীদার দুই ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদে অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট উদ্দেশ্য দেখা যাচ্ছে নির্দিষ্ট কোনো বিষয় বা উদ্দেশ্য হাসিলের জন্য যে ব্যবসাটা করা হয়। মনে করো কোনো এলাকায় বন্যা দুর্গত সাহায্য করা হয়ে গেলে, বা শীতের একটা নির্দিষ্ট সিজনের একটা শীতের সময়কে উদ্দেশ্য করে বা যে কোনো কাজ করার উদ্দেশ্য করে কোনো কাজ করা হলে সেটা শেষ হওয়ার সাথে সাথে যে কারবারের অস্তিত্ব বিলোপ হয়ে যায়, সেটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য। আর নির্দিষ্ট মেয়াদ দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর বা 3 বছরের জন্য যে ব্যবসাটা করা হয়, সেটা হলো যে নির্দিষ্ট মেয়াদের অংশীদারি ব্যবসা। আর ঐচ্ছিক অংশীদার
অংশীদারদের ইচ্ছার উপর নির্ভর করে। এটা হয় থাকবে নাইলে থাকবে না, এরকমের চিন্তা চেতনায় এই ব্যবসাটা গঠন করা হয়ে থাকে। তো আমি এটাই বলবো, সাধারণ অংশীদার হলো অংশীদারি ব্যবসাদের দায় অসীম থাকে এবং প্রত্যেক অংশীদারি ব্যবসা পরিচালনার অধিকার থাকে। এটা হচ্ছে সাধারণ অংশীদারের একটা বিষয়। আর নির্দিষ্ট বা বিশেষ অংশীদার হলো নির্দিষ্ট উদ্দেশ্য বা মেয়াদের জন্য গঠিত হয়ে থাকে। নির্দিষ্ট উদ্দেশ্য অংশীদারি ব্যবসা যেমন সেতু, রাস্তা, কালভার্ট নির্মাণ, এই উদ্দেশ্যে কোনো অংশীদারি ব্যবসা হতে পারে। আর নির্দিষ্ট মেয়াদের মধ্যে হতে পারে, দেখা যাচ্ছে 3 বছর পর্যন্ত কোনো সময়ের জন্য আপনা আপনি হলো এবং 3 বছর নির্দিষ্ট সময় শেষে ব্যবসাটা শেষ হয়ে গেল। এগুলো হচ্ছে যে কি নির্দিষ্ট সময় এবং অংশীদারি ব্যবসা। আবার দেখা যাচ্ছে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বিভিন্ন সময়ের হয়ে থাকে। চুক্তিতে সমাপ্তিকাল উল্লেখ নেই, কিন্তু এর ব্যবসাও ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হয়ে থাকে। অংশীদারি ব্যবসার 1932 সালের 7 ধারায় ঐচ্ছিক অংশীদারি ব্যবসার কথা বলা হয়েছে। সেখানে নিম্নোক্তভাবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে। কেমন? অনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসা গঠিত হলে বা চুক্তিপত্রে ব্যবসার মেয়াদ উল্লেখ না থাকলে, চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ সম্পাদনের জন্য ব্যবসা গঠিত হলে, উক্ত উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পাদনের পরও ব্যবসা চলতে থাকলে, চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা গঠিত হলে, সময় শেষ হবার পরও ব্যবসা চালু রাখলে, এগুলো হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। এরপরে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। কমপক্ষে একজন অংশীদারের দায় সীমিত এবং দুজন অংশীদারের দায় অসীম। এটা হচ্ছে যে সীমাবদ্ধ অংশীদার। এই অংশীদারের মূল কথা হলো, অংশীদারি ব্যবসায় মূলত চুক্তির ভিত্তিতে গঠিত হয়। চুক্তির শর্তগত ভিন্নতার কারণে ব্যবসার প্রকৃত ধরনের মধ্যে বেশ পার্থক্য এই ব্যবসায় লক্ষ্য করা যায়। পারিপার্শ্বিক অবস্থা পরিস্থিতি বিবেচনার কারণে এক এক ক্ষেত্রে এক এক ধরনের অংশীদারি ব্যবসা উপযোগী বলে আমরা চিন্তা করতে পারি। আর অসীম দায়ের অংশীদার ও সীমিত দায়ের অংশীদারদের অধিকার এবং দায়িত্বের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সীমিত অংশীদারের দায়ের পরিমাণ ব্যবসায়ের তার বিনিয়োগের চেয়ে বেশি নয়। এটা কাদের ক্ষেত্রে? সীমিত। আর ব্যবসা পরিচালনা এবং যে কোনো সময় মূলধন উত্তোলনের অধিকার কিন্তু তার থাকে না। এছাড়া প্রতিষ্ঠানের বিলোপ সাধনের ক্ষেত্রে তিনি আবেদন করতে পারে না এবং চুক্তিতে যোগ্যতা সম্পাদনা না হলে ব্যবসা বিলুপ্তও হয় না। এগুলো হচ্ছে যে সীমাবদ্ধ অংশীদারের ব্যবসা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজ এই বিষয়গুলোই মূলত আলোচনা করলাম। তোমরা আশা করি বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছ। আর এই বিষয়গুলো বাসাতে পড়বে, কারণ এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় ছিল। যে জিনিসগুলো আলোচনা করলাম, আগামী ক্লাস হয়তো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজ আর বিশেষ বিষয় কিছু আলোচনা করব না। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই। সবাই বাসায় থাকো, স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো।